নমস্কার বন্ধুরা, অঙ্কিতা গল্প স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগত। অঙ্কিতা গল্প স্টুডিওর আজকের নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ছোট্ট গল্প কম্পিটিশন। তো চলুন শুরু করা যাক। শিবশঙ্কর সকালে উঠেই দুদফা ফোন করলেন। একবার অ্যাটর্নি রায় ও মিত্রের জীবনধন রায়কে ও আর একবার প্রসন্ন দাস বড়ালের অংশীদার ও কর্তা হরিদাস বড়ালকে, কারণ ওদের অফিস এখনও খোলেনি। নমস্কার, কি খবর? আসুন একবার। কত দূর করলেন? আসবো এখন। এখানেই চা খাবেন? একটু পরে বাড়ির বাইরে মোটরের শব্দ শোনা গেল এবং জীবনধর রায় ঘরে ঢুকলেন। জীবনধর রায়ের পরনে সাহেবি পোশাক, চোখে স্টিলের ফ্রেমের চশমা, পায়ে পেটেন্ট চামড়ার চকচকে বুট, বগলে ফোলিও ব্যাগ। আসুন মিস্টার রায়, বসুন। নমস্কার। নমস্কার। ওরে, চা নিয়ে আয়। তারপর তৈরি? সরেজমিন তদারকি করবেন না? রেজিস্ট্রি অফিস সার্চের রেজাল্ট কি? ভালো। দাগি মাল নয়, তবে দেড়ের কমে হবে না। আমাদের 3%। শিবশঙ্কর বাবু হরিশ মুখুজ্জির স্ট্রিটে 3তলা বড় বাড়ি কিনছেন এদের দালালিতে। 1.5 লক্ষ টাকা দাম। অ্যাটর্নিরা 3% কমিশন নেবেন। আসল কথা হচ্ছে এই। রূপোর ট্রে ভরে টোস্ট, ডিম সেদ্ধ, আলু সেদ্ধ ও লেটুস সেদ্ধ এলো। তার সঙ্গে চায়ের লিকার, দুধ, চিনি আলাদা। শিবশঙ্কর বাবু বললেন, মিষ্টি দই দিইনি, কারণ আমাদের এই বয়সে। না না, থাক। তারপর আমার গাড়ি রেডি। চলুন একবার সরেজমিনে জিনিসটা দেখুন। বেডরুম কতগুলো? 19টা রুম, সব শুদ্ধ ওপরে নিচে। 6টা বাথরুম, এ বাদে বাইরে 3টে আলাদা পায়খানা। খুব ভালো বাড়ি। কুণ্ডু কোম্পানিকে রাজি করতে বেগ পেতে হয়েছে খুব। বুড়ো একেবারে বেঁকে বসেছিল শেষকালে। এখন যেতে পারবো না, মাপ করুন। এখন বেলা 10টা পর্যন্ত মরবার ফুরসত নেই। এখনই আবার লোক আসবে। আচ্ছা, উঠি তাহলে। ও বেলা অফিসে ফোন করবেন এখন। ওখান থেকে যাওয়া যাবে। একটু পরে হরিদাস বড়ালকে আবার ফোন করা হলো। নমস্কার, কি খবর? হ্যাঁ হ্যাঁ, একবার করেছিলাম। হ্যাঁ, ও এই আধা ঘন্টা আগে। হ্যাঁ, সোনাটার কি হলো? বাড়ির দাম কত বললেন? 3 আনা। আমার চাই কিছু। হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আজ। হ্যাঁ আচ্ছা, অফিসে। আচ্ছা। সাধারণ লোকে এই কথাবার্তা থেকে বিশেষ কিছু বুঝবে না, কিন্তু প্রায় 50,000 টাকার ওপর বড়াল বার নামক বিখ্যাত সুবর্ণ বাট কিনবার পাকাপাকি ব্যবস্থা হয়ে গেল। ক্রয় বিক্রয়ের পালা শেষ হতেই শিবশঙ্করের অফিস ম্যানেজার ও তদারকার মিস্টার ঘোষাল ঢুকে শিবশঙ্করকে খানিকটা নিচু হয়ে নমস্কার জানিয়ে একটা চেয়ারে বসলেন। দুজনের মধ্যে যে কথাবার্তা শুরু হলো তা স্কোয়ার ফুট রেট, পার্সেন্ট, ইস্পাতের জালতি, সিমেন্ট, এক্সপ্রেস টেলিগ্রাম, গ্যারিসন, ইঞ্জিনিয়ার্স প্রভৃতি শব্দে পরিপূর্ণ ও কণ্টকিত। আজই মিস্টার ঘোষালকে অফিসের কাজে তেজপুর যেতে হচ্ছে। ফোনে এক্ষুনি আসাম মেলে বার্থ রিজার্ভ সম্বন্ধে শিয়ালদা স্টেশনের কর্মচারীর সঙ্গে আলাপ হলো। অন্য কথার পরে বেলা 9টার সময় মিস্টার ঘোষাল বললেন, তাহলে আমি উঠি? কত টাকার দরকার? 17,000 তো ওদের পেমেন্ট করতে হবে, আর পুজোর ব্যবস্থা। তাও তিনি 1,000 নেবে সুপারিনটেন্ডেন্ট, 1,000 খানেক দিতে হবে উপদেবতাদের। মিসেস বর্মনকে একটা প্রেজেন্ট দিতে হবে ভালো দেখে। কি দেওয়া যায় স্যার, আপনিই বলুন। একটা জড়োয়ার কিছু দিয়ে দাও, 1,000 খানেকের মধ্যে। 20,000-এর একটা চেক নিয়ে যাও। আজ্ঞে স্যার, ব্যাংকে টাকা ভাঙানোর আমার সুবিধে হবে না। একটাই আসাম মেল, তার আগে আমার অনেক কাজ। একবার অফিসে যেতে হবে। ড্রয়ারের মধ্যে কাগজপত্র রয়েছে, নিয়ে যেতে হবে। গহনাই বা কিনবো কখন? আচ্ছা, গহনার জন্য আমি সুরেশকে পাঠিয়ে দিচ্ছি বদ্রীদাসের বাড়ি। যদি কিছু ভালো থাকে দেখে আসুক। সেজন্য তোমায় ভাবতে হবে না। তুমি এখান থেকে বাড়ি যাও, নিয়ে খেয়ে গাড়ি নিয়ে ব্যাংকে গিয়ে আগে চেক ভাঙো। ওখান থেকে স্টেশনে চলে যাও। গহনা যদি পাই সুরেশকে দিয়ে ট্রেনে পাঠাবো। মিসেস বর্মনকে খুশি রাখা চাই মোটের ওপর। দেবতাকে তুষ্ট রাখতে হলে দেবীর পুজো না দিলে হয় না। কম্পিটিশনের বাজার, বুঝে কাজ করবে। ডাক এলো।
গাদা চিঠি হাতে নিয়ে তাড়াতাড়ি একবার দেখে নিতে নিতে শিবশঙ্কর ডেকে বললেন, ও রিতুয়া, নিয়ে যা বড় বৌমার চিঠি, নিয়ে যা সুলেখা ছোট বৌমার, ওপরের দিকে যা। আর শোন, বলে আয় আমি চান করবো এক্ষুনি। খাবার ঘরে পুত্রবধূ নন্দা ভাত নিয়ে এলো টেবিলে। ছোট বাটিতে কাঁচা মুগের ডাল, বে মশলার মৌরলা মাছের ঝোল আর কাগজি লেবু কাটা পৃথক ডিশে। সামান্য একটু ঘরে পাতা দই শ্বেত পাথরের বাটিতে। শিবশঙ্কর খেয়ে হজম করতে পারেন না, লিভারের রোগী। পুত্রবধূ বললেন, ওবেলা কখন ফিরবেন বাবা? তা কি বলতে পারি কখন ফিরব? নানা কাজ, তারপর আজ অ্যাটর্নির সঙ্গে গুরুতর কাজ রয়েছে। কেন? পুত্রবধূ হেসে বললেন, আমরা ভাবছি বেহালা যাব পিকনিক করতে, গাড়িখানা দরকার ছিল। ও, তা কটার সময় যাবে? গাড়ি না হয় শোভা সিং অফিস থেকে নিয়ে আসবে, এখন তোমাদের পৌঁছে দিয়ে চলে আসবে। আসবার সময় তোমরা ট্যাক্সিতে এসো, পৌঁছে গাড়ি ছেড়ে দিও। বিমান কোথায়? ওপরে আছে? পুত্রবধূ মুখ নত করে বলে, তা তো জানি নে বাবা। তার মানে বেরিয়েছে? পুত্রবধূ পায়ের নখে মাটি খুঁড়তে খুঁড়তে সেদিকে চেয়ে থেকে উত্তর দিলে, উনি কাল রাত্রি তো বাড়ি আসেনি। সে কি কথা, কালও আবার আসেনি? শিবশঙ্কর ভুরু কুঞ্চিত করলেন, আর কিছু বললেন না। বেলা 1টা। শিবশঙ্করের অফিস বেন্টিং স্ট্রিটে। বেশি বড় অফিস নয়। জন 8-9 ক্যারানির বিবিধ খাতা নিয়ে ব্যস্ত। একজন ছোকরা টাইপরাইটার ঠক ঠক টাইপ করছে। শিবশঙ্করকে অফিসে ঢুকতে দেখে সবাই একটু সন্ত্রস্ত হয়ে উঠল। সন্ত্রস্ত হবার কথা। দেখতে অফিস ছোট হোক, কিছুদিন আগে এই অফিসে বসে শিবশঙ্কর সরকার চালের কারবারে কম করেও 7 লক্ষ টাকা মুনাফা পেয়েছেন। 1350 সালে দুর্ভিক্ষের বছর 13 শিকের দরে ধানের মন কিনে 16 টাকা মন দরে ধান বিক্রি করেন। চালের কন্ট্রাক্টর নিয়ে 1000 টন চাল খরিদ করেন ত্রিপুরা জেলা থেকে। তারপর সেই দেশে চালের দর উঠে গেল 40 টাকা মন। ভালো করেননি তা নয়, দেশের বাড়িতে প্রায় 2000 লোককে ফ্যান ভাতের খিচুড়ি খাইয়েছেন, কাপড় বিতরণ করেছেন কত লোককে। সম্প্রতি 2টি মিলিটারি কন্ট্রাক্টর কাজে শিবশঙ্কর অনেক টাকা রোজগার করেছেন। 2 হাতে ঘুষ বিলিয়েছে 6 লক্ষ টাকা ঘরে এনেছেন। এ বাদে খুচরো কারবার তার অনেক রকম আছে। এই ছোট অফিসটাতে বসে সারা বাজারের গুপ্ত খবর রাখছেন। টেলিফোনের বিরাম বিশ্রাম নেই 1 মিনিট। বাজারে তার বহু চর সর্বদা ঘোরাঘুরি করছে। শেয়ার মার্কেট থেকে সর্ষে পর্যন্ত কোন বাজারে গুপ্ত খবর ওদের জানতে বাকি নেই। মোটের ওপর শিবশঙ্করের দিন যাচ্ছে ভালো। ধুলো মুঠো ধরলে সোনা মুঠো হচ্ছে। আর কি অসম্ভব খাটিয়ে লোক শিবশঙ্কর। চরকির মতন ঘুরছেন এখানে ওখানে, এ অফিস ও অফিস। কত লোকের সঙ্গে টেলিফোনে আলাপ করছেন, কত লোক তার বাড়ি গিয়ে তার সঙ্গে দেখা করছে। যে লোক এমন নরম হয় না, তার স্ত্রীকে সন্তুষ্ট করে অগ্রসর হতে হচ্ছে। ছুঁচ যেখানে গলে না, সেখানে হাতি গলিয়ে দিচ্ছেন শিবশঙ্কর। পয়সা কি অমনি হয়? শিবশঙ্করের অভিজ্ঞতা এই যে, অর্থ উপার্জনের ক্ষেত্রে দয়া মায়া চক্ষুলজ্জা ইত্যাদি দুর্বলতা। যে বিচক্ষণ কারবারি সে এসব মানবে না। কম্পিটিশনের বাজার, চক্ষু লজ্জা এখানে খাটে না। আর একটা অভিজ্ঞতা, অবশ্যই বড় মূল্যবান অভিজ্ঞতা, যে ঘুষ অসাধ্য সাধন করতে পারে। শিবশঙ্কর বাবু বলেই থাকেন, ওহে এমন লোক দেখলাম না যে পুজো পেলে খেতে চায় না, তবে বেশি আর কম। কেউ চায় ষোড়শোপচারে পুজো, কারো বা চালকলা, কারো চিনির নৈবেদ্যি। ঢের ঢের দেখলাম। যেখানে ভেবেছি এর কাছে কেমন করে যাব, এত বড় পদস্থ লোক, পুজো দাও, ব্যাস সব ঠিক, সবাই সমান। তবে ওই যে বললাম বেশি আর কম, চুরি করার সুবিধে জোটেনি যার, সেই সাধু। বেলা 1টার সময় একটা রোগা দীর্ঘ চেহারা সাহেবী পোশাক পরা লোক শিবশঙ্করের অফিসে এসে ঢুকল। শিবশঙ্কর বললেন, কী খবর? আসুন আসুন। বড্ড বেশি চাই। কত? 5.5 করে কাঠা। শিবশঙ্কর বিস্ময়ের সুরে বললেন, জমিকার? ব্যাংকের? আজ্ঞে না, মাগনলাল
মুখনলাল খেত্রির। একবার মর্টগেজ আছে, রেজিস্ট্রি অফিস সার্চ করা হয়েছে। বড় বেশি দর বলছে না, ও অঞ্চলে ওর কম দর নেই। এরপরে 7 পর্যন্ত উঠবে। নকাটা একসঙ্গে আর পাওয়া যায় না স্যার। আপনি কাল নিজে একবার চলুন, বায়নাপত্র রেজিস্ট্রি না করলে 2-3টে খদ্দের মুখিয়ে রয়েছে। এই সময় টেলিফোন বেজে উঠল। অল্প খানিকক্ষণ কথা বলে শিবশঙ্কর ফোন রেখে সামনের লোকটিকে বলল, অ্যাটর্নি অফিস থেকে বলছে হরিশ মুখুজ্জের স্ট্রিটের বাড়িটা এখনই দেখতে যেতে হবে। চলুন না, বাড়িটা দেখে আসবেন। উভয়ে মোটরে বার হয়ে সোজা হরিশ মুখুজ্জি স্ট্রিটের সেই নম্বরের বাড়ির সামনে এসে দেখলেন মিস্টার ঘোষাল তাদের পূর্বেই সেখানে মোটর থামিয়ে অপেক্ষা করছেন। বাড়ির ওপরের নিচে সব ঘর, বাথরুম, দরদালান, ছাদ সব ঘুরে দেখা হলো। মিস্টার ঘোষাল বললেন, মতামত দিন মিস্টার সরকার। মতামত আর কি, নেওয়া হবে। 3% কথা স্মরণ রাখবেন, ও আমাদের একটা শর্ত। নয়তো আমরাই হাতে দুটো খদ্দের। আপনি ক্রেতা, আপনার কাছ থেকে কমিশন নেওয়ার নিয়ম নয় জানি, কিন্তু এখানে অবস্থা অনুযায়ী ব্যবস্থা। সে যা হয় হবে। ইলেকট্রিক ইনস্টলেশন নেই কেন? অত বড় বাড়ি ছিল, ওয়্যারিং করে নিতে যা খরচ পড়বে তা তো আপনি এমনি বাদ পাচ্ছেন। ও বাড়ি কি 2-এর কমে হয়? 4,70,000 75,000 তো উইদাউট এনি ডাউট। আপনি বলুন, এক্ষুনি এক মারোয়ারি খোদ। না না, সে কথা বলিনি, আপনি নিশ্চিন্ত থাকুন। শিবশঙ্কর একাই অফিসে ফিরলেন। তখন বেলা 2:45। অফিসের চাকর কারুয়া বলেন, হুজুর, টেলিফোন 2বার বাজিছে, আমি নম্বর লিখে রাখছি। কই নম্বর? হুজুরের ঘরে টেবিলমে আছে, মনুবাবুকে দিয়ে লিখিয়ে রাখিয়েছে। এক তো সাউথ 15। শিবশঙ্কর চাকরকে থামিয়ে দিয়ে বলেন, আচ্ছা আচ্ছা, তুই যা, 1 পেয়ালা চা জলদি তৈরি কর। অর্কুচবাবু, আজ বাড়ি থেকে টিফিন আনেনি কেউ? ফল টল? না হুজুর, সরা পোচ 2 আপেল হুজুরের টেবিল মে ছিল, ও আমি ফেঁকিয়ে দিয়েছে। ও কালওয়ালা। বেশ করেছিস, যা চা নিয়ে আয়। কারুয়া অনেক দিনের চাকর, আগে শিবশঙ্করের বাড়িতে ছিল, এখন কাজকর্মের সুবিধের জন্যে ওকে অফিসে নিজের খাস কামরা চাকর রেখেছেন শিবশঙ্কর। শিবশঙ্কর কি খান না খান, কি তার অভ্যেস, কারুয়া এসব জানে। কারুয়ার আনিত চায়ের পেয়ালাতে চুমুক দিয়ে শিবশঙ্কর ভাবছিলেন আরও কিছু জমির সন্ধান নিতে হবে। জমি বড় দরকার। এইসব অঞ্চলে বড় বড় প্লটের সন্ধান আছে। শিবশঙ্কর কাগজে কলমে ছোট্ট একটু হিসেব করে দিলেন। 1,02,000 টাকার জমি কিনে রাখতে হবে। টালিগঞ্জের দিকে কিছু জমি এখনও আছে। ব্যাংকের জমি কিছু আছে লেক আর ঢাকুরের যাদবপুর অঞ্চলে। টাকা হলে মাটি করো, মস্ত বড় কথা। অত বড় ইনভেস্টমেন্ট নেই টাকার। দালালেরা নানা রকম সন্ধান নিয়ে আসে। তার টেবিলের ড্রয়ারে আছে জমি জমা সংক্রান্ত নানা রকম খবর, দালালদের দেওয়া। শিবশঙ্কর বাবু ড্রয়ার খুলে অন্যমনস্কভাবে সেগুলোর ওপর চোখ বুলিয়ে যেতে লাগলেন। মেদিনীপুর জেলায় শালের জঙ্গল 120 বিঘে এক প্লটে। ধানের জমি ওই সাথে এক প্লটে 70 বিঘে, মাঝখানে বড় পুকুর। বর্ধমান জেলায় ধানের জমি 90 বিঘে, বনপাস স্টেশনের কাছে। কুমারডি কয়লা খনির 1/3 মালিকানা সত্ত্ব, বড় বাংলো ঘর, ইদারা, ছোট বাগান একত্রে। রানাঘাট টাউনের রেলের নিকট স্টেশনে রোডের ওপর 2খানা বাড়ি। রেলের ওপরে 22 বিঘে সেগুন বাগান, ইটের ভাটা। যশোর জেলার মৌজা ধরমপুর ও মৌজা চণ্ডীপুর 2টি বড় মৌজা নিলামে উঠেছে। সামনের মাসের 12 তারিখে যশোর সদরের নিলাম হবে। লোক পাঠিয়ে শিবশঙ্কর জেনেছেন মৌজার আদায় ভালো। 71টি জমার মধ্যে 19টি খাস হয়ে গিয়েছে এবং আশা আছে আরও 8টি জমা এই বছরের মধ্যেই খাস হবে। বাকি খাজনা পড়ে আছে প্রজাদের কাছে কয়েক হাজার টাকা। হাজারিবাগ জেলায় সিংজানি, ভজুরি, অভ্রের খনি ও শালবন, বাংলো, ইদারা এবং কিছু ধানের জমি। উল্টোডিঙির খাল ধার থেকে সামান্য দূরে মহেশচন্দ্র সিমলাইয়ের বাগানবাড়ি ও পুকুর। বাগানে জমির পরিমাণ 10 বিঘে। কলমের আম, লিচু, ফলসা, ম্যাঙ্গোস্টিন প্রভৃতি ফলের গাছ। দোতলা বাড়ি। অভ্রের খনির ওপর ঝোঁক বেশি শিবশঙ্করের।
2% অনেক বেশি আসবে টাকার ওপর। স্বাস্থ্যকর স্থান, মাঝে মাঝে গিয়ে থাকাও যাবে। কলকাতায় তো যা খান হজম হয় না, লিভারের রোগে কষ্ট পাচ্ছেন। আর বাকি সব পাড়াগাঁয়ে জমি জমা ধান ক্ষেত, না, ওদের কি মূল্য আছে? জমি কিনতে গেলে কলকাতায়, কলকাতার সম্পত্তির মতো সম্পত্তি নেই। বাড়ি বা জমি, মহেশ সিমলাইয়ের বাগান বাড়ি ভালো, ফলবান গাছ অনেকগুলো, নার্সারি করবার জন্য কেউ ভাড়া নিতে পারে। অনেকখানি জমি মূল্যবান সম্পত্তি হয়ে উঠতে পারে 2-4 বছর পরে। দালালে বলছে 68,000, তিনি বলেছেন 50,000। যদি ওটা হয় তবে খুবই ভালো। শিবশঙ্কর ফেঁপে উঠলেন তো সেই দিন। কয়েক বছরের কথা আর কি। কি ছিল শিবশঙ্করের? বারাসাতের কাছে ভবনহাটি বিষ্ণুপুর ক্ষুদ্র গ্রাম, সেখানেই পৈতৃক বাড়ি। অবশ্যই নিতান্ত গরিব ছিলেন না, সেকেলের বড় গৃহস্থ। তবে ইদানিং নামেই ছিল তালপুকুর, ঘটি ডুবত না। নিজের বুদ্ধিতে শিবশঙ্কর সব করেছেন, বীরের মতো করেছেন। বীরের মতোই ভোগ করে যাচ্ছেন শিবশঙ্কর। এখনও হয়নি লেক অঞ্চলে বড় একখানা বাড়ি করবার শখ তার, কিন্তু পছন্দসই জমি পাচ্ছেন না। তেজপুরের কাজটা যদি হাতে এসে যায় তবে নির্ঘাত 3 লক্ষ ঘরে আসবে। হিসেব করে দেখা আছে তার। এই বছরের শেষে টাকাটা হাতে আসতে পারে, যদি বিলের টাকা গভর্নমেন্ট এই বছরেই শোধ করে। পুজো দিলে শেষের ব্যবস্থা চটপট হয়ে যাবে। শিবশঙ্করকে কাজ শেখাতে হবে না, ঘুঘু হয়ে বসে আছেন তিনি। অনেস্টি বলে জিনিস নেই এ বাজারে। অনেস্টি একটা মুখের কথা মাত্র। কম্পিটিশনের বাজার, অনেস্টিতে হয় না। টাকা টাকা চাই টাকা। দুনিয়াতে টাকা ছাড়া আর কিচ্ছু নেই। টাকা যে পথে আসে আসুক। টাকা রোজগারের এই তো সময়। যুদ্ধের বাজারে যে যা করে নিতে পারে। কলকাতার হাওয়ায় টাকা উঠছে। যার বুদ্ধি আছে ধরে নাও। কিছুই এখনো রোজগার করা হয়নি, অনেক কিছুই বাকি। কেবল একটা ব্যাপার শিবশঙ্করকে বড় চিন্তিত করে তুলেছে। বড় ছেলে বিমান প্রায় রাত্রে বাড়ি আসে না। নিজের আলাদা একখানা মোটর কিনেছে। নানা রকম কথা কানে গিয়েছে শিবশঙ্করের। ঠিক বুঝতে পারছেন না এখনও তিনি। বিমান এমন ছিল না। বড় বৌমা প্রায় কাঁদেন, সুলেখার মুখে শুনতে পান তিনি। গিন্নি কিছু বলেন না, এজন্য গিন্নির ওপর শিবশঙ্কর সন্তুষ্ট নন। গিন্নির প্রশ্রয় না পেলে বিমান এমন হতে পারত না। যত নির্বোধ নিয়ে হয়েছে তার সংসার। টেলিফোন বেজে ওঠে, শিবশঙ্করের চিন্তাজাল ছিন্ন করে দিল। হ্যাঁ, কে? ও আচ্ছা, বেশ বেশ, তুমি চলে এসো এখানে, দেরি করো না। একটি শৌখিন বাবু মতো লোক, চোখে সোনা বাঁধানো চশমা, ঘরে ঢুকলো 10 মিনিট পরে। এই লোকটি ঘরে ঢোকবার পরে শিবশঙ্কর সতর্ক দৃষ্টিতে ঘরের দরজার দিকে 2-3 বার চাইলেন। লোকটি চাপা মৃদুস্বরে মিনিট 10 কথা বলে তারপর হঠাৎ স্বাভাবিক সুরে ফিরে এসে বললেন, বেশ, যাই তাহলে। বসো বসো। বুঝতে পারলেন না? সামলে রাখতে বলিকে যাই। সিনেমায় আজকাল নাম করে উঠেছে ঠেলে, দেখতে পরমা রূপসী, মৌমাছির ঝাঁক কম নয়। বুঝতে পারলেন না? ঠিক 8টাতে। বেলা 6টার পরে শিবশঙ্কর ড্রাইভারকে ডেকে বলে দিলেন, শোভা সিং, চলে যাও बेहाला में, বৌমাদের ले आओ, हम टैक्सी में जाएंगे। ঠিক করে ले आओ, যেন মিলিটারি গাড়ি में धक्का मत लगे। बहुत अच्छा हुजूर, বলে শোভা সিং গাড়ি নিয়ে চলে গেল। সন্ধ্যা পর্যন্ত অফিসের নানা কাজ সেরে 7:30টার সময় শিবশঙ্কর ট্যাক্সি নিয়ে বার হলেন। ভবানীপুরের একটা ছোট গলির মধ্যে গাড়ি ঢুকলো। আগের শৌখিন লোকটি বারান্দা থেকে নেমে এসে বলল, এসো ভায়া, এসো, চা খাবে না? আর এখন চা নয়, চলো, এখনও দেরি আছে, আমি কাপড় পরে নিই, আসছি। দুজনে আবার গাড়ি নিয়ে চললেন। বেলতলা রোডের পার্কের কাছাকাছি একটা বাড়ি। সামনে এসে গাড়ি দাঁড়ালো। দুজনে সিঁড়ি বেয়ে ওপরে উঠতে লাগলেন। লোকটি বললে, আমি ফোন করেছিলুম, 8টার সময় সব সরিয়ে দিও। খুব সুন্দরী, আর বয়স 19-এর বেশি নয়। নিজের চোখেই দেখো ভায়া। এ শর্মার নাম গোপাল চক্রবর্তী। মাসে 400তেই রাজি করিয়ে দেব, তুমি শুধু দেখে যাও।
সিনেমাতে আজকাল নাম কি, যত সব চ্যাংড়া ছোকরার ভিড় সেই জন্যে। ওপরে দিব্যি পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর বারান্দা, ফুলের টব সাজানো, অর্কিডের টব ঝুলছে বারান্দার ছাদের প্রান্ত থেকে। সঙ্গী লোকটি কড়া নাড়তেই ওদিকে দরজা দিয়ে যে তরুণটি সিগারেট মুখে বেরিয়ে এসে পাশের সিঁড়ি দিয়ে তরতর করে নেমে গেল। শিবশঙ্কর যেন ভূত দেখলেন তাকে দেখে। শিবশঙ্করের সঙ্গী বললে, ওই দেখো যত সব ছেলে ছোকরার মরণ, সিনেমার কি না, আসল কম্পিটিশান হচ্ছে এদের কাছে টাকায়। সে কম্পিটিশানে দাঁড়ানো চ্যাংড়াদের কর্ম নয়। ও কি আরলে যে কি হলো? শিবশঙ্কর ততক্ষণ দম নিলেন। যে ওদিকে সিঁড়ি দিয়ে নেমে গেল সে বিমান, তার ছেলে বিমান। নমস্কার বন্ধুরা, শেষ হলো গল্প পাঠ। কেমন হলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। গল্প শোনা হয়ে গেলে একটি লাইক করবেন, শেয়ার করবেন কাছের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের কাছে। আর যেসব বন্ধুরা আমার গল্প শোনেন এখনও আমার পরিবারের সদস্য হননি, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার পরিবারের সদস্য হওয়ার অনুরোধ রইল।